বাড়ির আম গাছে আম পেকেছে। বাবা বললেন পেড়ে আনতে। ভাই গাছে উঠল, আমি নিচে থেকে ধরছিলাম। দুপুরের রোদ, গরম লাগছিল। ভাই এক একটা আম পাড়ছিল আর আমি ঝুড়িতে রাখছিলাম। এই আম পেকেছে ভালো, ভাই বলল। একটা নেড়েচেড়ে দেখে আমার দিকে ফেলে দিল। আমি ধরে নিলাম। একটা পাকা আম, হলুদ রঙের, গন্ধে চারপাশ ভরে গেছে। মিষ্টি হবে, আমি বললাম। ভাই আরও কয়েকটা আম পেড়ে গাছ থেকে নেমে এলো। গাছের ছায়ায় দাঁড়িয়ে ঘামের ফোঁটা মুছল কপাল থেকে। আমি আম সাজাচ্ছিলাম ঝুড়িতে। হঠাৎ ভাই আমার হাত থেকে আমটা নিয়ে আমার দিকে তাকিয়ে এই কথাগুলো বলল। আমের রস আমার আঙুল বেয়ে গড়িয়ে পড়তে লাগল। ভাইয়ের চোখে এক ধরনের উগ্র আবেগ, যা একজন ভাইয়ের চোখে থাকার কথা নয়। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালতী সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অভিজিৎ সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, সৌরভ আর রিয়া। সৌরভ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। রিয়া ১২ বছর বয়সী, স্কুলে যায়। আজ যে কাহিনীটি আপনাদের বলতে যাচ্ছি সেটি অবিশ্বাস্য হলেও সত্য। এটা আমাদের পরিবারের সাথে ঘটেছিল প্রায় ১ বছর আগে। সেদিন ছিল গরমের ছুটির শুরু। বাচ্চারা স্কুল থেকে ছুটি পেয়েছে। আমরা ঠিক করলাম কিছুদিনের জন্য বেড়াতে যাব। আমার স্বামী অভিজিৎ সুন্দরবনে যাওয়ার প্রস্তাব দিল। কিন্তু বাচ্চারা চাইল পাহাড়ে যেতে। শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম উত্তর বাংলায় যাব, দার্জিলিং। যাত্রার আগের রাতে আমার এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমি একটা অচেনা জায়গায় আছি। চারপাশে শুধু গাছ আর গাছ। কোথাও কোনো মানুষজন নেই। আমি একা হাঁটছি। হঠাৎ দূরে একটা আলো দেখতে পেলাম। আমি সেই আলোর দিকে এগোতে লাগলাম। যত এগোচ্ছি আলোটা তত স্পষ্ট হচ্ছে। এক সময় দেখলাম আলোটা একটা ছোট কুটিরের ভেতর থেকে আসছে। কুটিরের দরজা খোলা। ভেতরে কেউ যেন আমাকে ডাকছে। কিন্তু কাকে দেখছি না। আমি ভয়ে পিছিয়ে এলাম। ঠিক তখনই ঘুম ভেঙে গেল। স্বপ্নটা এমন স্পষ্ট ছিল যে আমি সকালে উঠেও ভুলতে পারছিলাম না। অভিজিৎকে বললাম। সে হেসে উড়িয়ে দিল। বলল, তুমি বেশি চিন্তা করছো বলেই এমন স্বপ্ন দেখেছ। বেড়াতে গেলে সব ঠিক হয়ে যাবে গু। আমরা সকাল ৮টায় রওনা দিলাম। গাড়ি নিয়ে যাচ্ছিলাম। প্রথম দিকে সবাই খুব উৎসাহী ছিল। গান গাইছিল, গল্প করছিল। কিন্তু ধীরে ধীরে সবাই ক্লান্ত হয়ে পড়ল। দুপুরের দিকে এক জায়গায় থামলাম খাবার খেতে। তারপর আবার রওনা দিলাম। সন্ধ্যা নাগাদ আমরা একটা ছোট শহরে পৌঁছালাম। সেখানে রাত কাটানোর ঠিক করলাম। হোটেলে রুম নিলাম। খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তিতে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার ঘুম আসছিল না। জানালা দিয়ে বাইরে তাকালাম। চাঁদের আলো, পাহাড়গুলো যেন রূপালী হয়ে গেছে। কত সুন্দর দৃশ্য। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ দূরে একটা আলো দেখতে পেলাম। ঠিক আমার স্বপ্নের মতো। আমি চমকে উঠলাম। এটা কি সেই আলো? কি আছে ওখানে? আমার মনে কৌতূহল জাগল। আমি অভিজিৎকে ডাকলাম, কিন্তু সে গভীর ঘুমে। বাচ্চারাও ঘুমাচ্ছে। আমি একটু দ্বিধা করলাম, কিন্তু শেষে ঠিক করলাম নিজেই দেখে আসব। আমি চুপি চুপি হোটেল থেকে বেরিয়ে পড়লাম। রাত তখন প্রায় ১১টা। চারপাশে নিস্তব্ধতা। শুধু দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। আমি সেই আলোর দিকে হাঁটতে শুরু করলাম। যত এগোচ্ছি আলোটা তত স্পষ্ট হচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর দেখলাম আলোটা একটা পুরনো বাড়ি থেকে আসছে। বাড়িটা পাহাড়ের গায়ে একদম একা দাঁড়িয়ে আছে। চারপাশে ঘন জঙ্গল। বাড়িটার দিকে তাকিয়ে আমার গা শিউরে উঠল। এটা অবিকল আমার স্বপ্নের সেই কুটির। কিন্তু এটা সত্যিই আছে? নাকি আমি আবার স্বপ্ন দেখছি? আমি নিজেকে চিমটি কাটলাম। না, এটা স্বপ্ন নয়, বাস্তব। আমি ধীরে ধীরে বাড়িটার দিকে এগোলাম। বাড়িটার সামনে একটা ছোট বাগান। বাগানে নানা রকমের ফুল ফুটে আছে। অদ্ভুত ব্যাপার, রাতের বেলা এত স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে? তারপর বুঝলাম, পূর্ণিমার চাঁদ আকাশে।
তার আলো সব কিছু দিনের মতো স্পষ্ট। বাড়ির দরজা খোলা। ভেতর থেকে আলো আসছে। আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভেতরে কেউ আছে কি না ডাকলাম। কোনো সাড়া পেলাম না। আমি সাহস করে ভেতরে পা দিলাম। ভেতরে একটা বড় ঘর। ঘরের মাঝখানে একটা টেবিল। টেবিলের উপর একটা পুরনো কেরোসিন ল্যাম্প জ্বলছে। তারই আলো দেখছিলাম এতক্ষণ। ঘরের চারপাশে তাকালাম। দেয়ালে নানা রকমের ছবি টাঙানো। সব ছবিই প্রাচীন মনে হল। হঠাৎ আমার নজর পড়ল টেবিলের উপর রাখা একটা বইয়ের দিকে। বইটা খোলা অবস্থায় রাখা। আমি কাছে গিয়ে দেখলাম সেটা একটা ডায়েরি। কার ডায়েরি? কে রেখে গেছে এখানে? কৌতূহলী হয়ে আমি পাতা উল্টাতে শুরু করলাম। ডায়েরিতে লেখা ছিল একটি মেয়ের গল্প। মেয়েটির নাম রূপসী। সে একজন শিক্ষিকা ছিল। এই অঞ্চলে একটা স্কুলে পড়াত। কিন্তু হঠাৎ একদিন সে অদৃশ্য হয়ে যায়। কেউ জানে না সে কোথায় গেছে। পুলিশ খুঁজে পায়নি তাকে। ধীরে ধীরে লোকজন ভুলতে শুরু করে তাকে। কিন্তু ডায়েরিতে লেখা ছিল রূপসী এখনও বেঁচে আছে। সে পাহাড়ের গভীরে লুকিয়ে আছে। কারণ সে একটা রহস্য আবিষ্কার করেছে যা কাউকে বলা যায় না। কি সেই রহস্য? ডায়েরিতে তা লেখা ছিল না। শুধু লেখা ছিল যদি কেউ রহস্যটা জানতে চায় তাহলে তাকে আমার পথ অনুসরণ করতে হবে। পূর্ণিমার রাতে গভীর জঙ্গলে গিয়ে সেই পুরনো মন্দিরের সামনে দাঁড়াতে হবে। তখন আমি নিজে এসে তাকে সব বলব। কোনো মন্দিরের কথা বলছে রূপসী? কোথায় আছে সেই মন্দির? আমি ভাবতে লাগলাম। হঠাৎ ডায়েরির শেষ পাতায় চোখ পড়ল। সেখানে একটা মানচিত্র আঁকা। মানচিত্রে দেখানো হয়েছে এই বাড়ি থেকে কিভাবে সেই মন্দিরে যেতে হবে। আজই তো পূর্ণিমা। আমার মনে হল এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। আমি স্বপ্নে এই বাড়ি দেখেছি, এখন সত্যিই এখানে এসেছি, আর আজই পূর্ণিমা। মনে হয় আমাকেই যেতে হবে সেই মন্দিরে। কিন্তু একা যাওয়া কি ঠিক হবে? আমি দ্বিধায় পড়লাম। কিন্তু একটা অদৃশ্য শক্তি যেন আমাকে টানতে লাগল। আমি ঠিক করলাম যাব। তবে আগে হোটেলে ফিরে অভিজিৎকে সব বলব। তারপর তার সাথে আসব। আমি বাড়ি থেকে বেরিয়ে হোটেলের দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ বৃষ্টি শুরু হল। আকাশে মেঘ কখন জমেছিল টেরই পাইনি। এখন মুষলধারে বৃষ্টি। আমি দ্রুত একটা গাছের নিচে আশ্রয় নিলাম। কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। উল্টো আরও জোরে হচ্ছে। আমি আবার সেই বাড়িতে ফিরে গেলাম। ভিজে সপস্পে হয়ে গেছি। বাড়িতে ঢুকে দেখি ল্যাম্পটা এখনো জ্বলছে। আমি ডায়েরিটা আবার হাতে নিলাম। হয়তো কোনো ফোন নম্বর পাব যাতে কাউকে ডেকে সাহায্য চাইতে পারি। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ শুনলাম, তুমি এসেছ, আমি জানতাম তুমি আসবে গু। চমকে পেছনে ফিরে দেখি একটি মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স ৩০-এর কাছাকাছি হবে। দীর্ঘ কালো চুল, গায়ের রং উজ্জ্বল ফর্সা, চোখ দুটো বড় যেন অনেক গভীরে চলে যায়। কোমরে একটা লাল শাড়ি জড়ানো। পরনে সাদা ব্লাউজ। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। কিন্তু এই আবিষ্কার তো সারা বিশ্বের মানুষের জানা উচিত। এটা তো মানবজাতির ইতিহাস বদলে দিতে পারে। রূপসী দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, তা পারে। কিন্তু তার আগে আমাকে নিশ্চিত হতে হবে এই জ্ঞান ভালো কাজেই ব্যবহার হবে। অতলান্তিকের শক্তি অসীম। ভুল হাতে পড়লে বিপদ হতে পারে গি। আমি বুঝতে পারছিলাম তার কথা। কিন্তু তবুও মনে হচ্ছিল এমন আবিষ্কার গোপন রাখা ঠিক না। তুমি আমাকে কেন এসব দেখালে? আমি জিজ্ঞেস করলাম। কারণ তুমি বিশেষ। তুমি আমার জন্য অপেক্ষা করছিলে। আমি জানতাম তুমি আসবে গু। কিভাবে জানলে? এই আলো আমাকে দেখিয়েছিল। এই আলো ভবিষ্যৎ দেখাতে পারে। আমি দেখেছিলাম তুমি আসবে এবং তুমি আমাদের সাহায্য করবে গু। সাহায্য? কিসের সাহায্য? এই জ্ঞান সঠিক মানুষদের কাছে পৌঁছাতে। এখানে আমি একাই থাকি না। আরও কিছু মানুষ আছে যারা অতলান্তিকের বংশধর। তারা এই গুহার আরও গভীরে থাকে। তারা এই জ্ঞান রক্ষা করে। এখন সময় এসেছে পৃথিবীকে এই জ্ঞান দেওয়ার। কিন্তু সেটা করতে হবে ধীরে ধীরে, সাবধানে গু। আমি কি করতে পারি? তুমি এখানে ফিরে আসবে। তোমার পরিবারকে নিয়ে আসবে। তোমরা আমাদের বংশধরদের সাথে দেখা করবে। তারপর আমরা ঠিক করব কি করতে হবে গি। আমি অবাক হয়ে শুনছিলাম। এ তো অবিশ্বাস্য প্রস্তাব। আমার পরিবার।
কিন্তু তারা তো বিশ্বাসই করবে না। কিন্তু আমার পরিবার, তারা এসব বিশ্বাস করবে না করবে, রূপসী আশ্বাস দিল। আমি জানি তারা করবে। কারণ তুমি প্রমাণ নিয়ে যাবে কি প্রমাণ? রূপসী পুকুরের কাছে গেল। সে হাত ডুবিয়ে কিছু একটা তুলে আনল। একটা ছোট ক্রিস্টাল। ক্রিস্টালটা নীল আলো জ্বলজ্বল করছে। এটা অতলান্তিকের ক্রিস্টাল। এটা তোমার সাথে নাও। তোমার পরিবারকে দেখাও। এটা প্রমাণ করবে আজ রাতে যা দেখেছ সব সত্যি। আমি ক্রিস্টালটা হাতে নিলাম। হালকা কিন্তু শক্ত। ভেতর থেকে নীল আলো ঝিকমিক করছে। ক্রিস্টালটা হাতে নিতেই অদ্ভুত একটা অনুভূতি হল। মনে হল একটা শক্তি আমার শরীরে প্রবেশ করল। আমি অবাক হয়ে রূপসীর দিকে তাকালাম। এটা কি ঘটল? ক্রিস্টালের শক্তি তোমার শরীরে প্রবেশ করল। এখন তুমি অনেক শক্তিশালী। তুমি দীর্ঘায়ু পাবে। আর তোমার ছেলেমেয়েরাও। তোমরা হবে নতুন অতলান্তিসের বংশধর। আমি অবাক হয়ে গেলাম। এটা কি বলল রূপসী? আমার ছেলেমেয়েরা? সৌরভ আর রিয়া? তারাও এর অংশ? আমার ছেলেমেয়েরা? হ্যাঁ, তারাও বিশেষ। তারা অতলান্তিকের শক্তি বহন করে। তুমি জানো না, কিন্তু তোমার পূর্বপুরুষরাও অতলান্তিসের সাথে যুক্ত ছিল। তোমার রক্তে সেই জিন আছে। তাই তুমি এখানে আসতে পেরেছ। আমার মাথা ঘুরতে লাগল। এ কি শুনছি আমি? আমার পূর্বপুরুষ? অতলান্তিস? এসব কি সত্যি না কোনো পাগলামি? বিশ্বাস করা কঠিন, তাই না? রূপসী হাসল। কিন্তু তুমি তো এখানে এসেছ। তুমি নিজের চোখে দেখেছ। এবার ফিরে যাও। তোমার পরিবারকে নিয়ে আসো। তাদেরও দেখাও এই সত্য। আমি ক্রিস্টালটা পকেটে রাখলাম। রূপসীর সাথে আবার মন্দিরে ফিরে এলাম। বাইরে এসে দেখি বৃষ্টি থেমে গেছে। আকাশে চাঁদ উঠেছে। চাঁদের আলো চারপাশ আলোকিত। যাও, তোমার পরিবারের কাছে ফিরে যাও, রূপসী বলল। কাল আবার এসো। তোমার স্বামী, ছেলে, মেয়ে সবাইকে নিয়ে এসো। আমি অপেক্ষা করব। আমি রূপসীর কাছ থেকে বিদায় নিয়ে হোটেলের দিকে হাঁটতে শুরু করলাম। মাথার ভেতর অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমি কি সত্যি এসব দেখলাম? নাকি কোনো স্বপ্ন? কিন্তু পকেটে তো ক্রিস্টাল আছে। সেটা তো প্রমাণ করে সব সত্যি। হোটেলে পৌঁছে দেখি অভিজিৎ ঘুম থেকে উঠে গেছে। সে উদ্বিগ্ন মুখে বারান্দায় দাঁড়িয়ে আছে। কোথায় ছিলে তুমি? সে চিৎকার করে জিজ্ঞেস করল। আমি কত চিন্তা করছিলাম। বাচ্চারা ঘুম থেকে উঠে তোমাকে খুঁজছে। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। সত্যি কথা বললে সে বিশ্বাস করবে। কিন্তু মিথ্যা বলার কোনো কারণ নেই। আমার কাছে তো প্রমাণ আছে। অভিজিৎ, আমি একটা অদ্ভুত জায়গায় গিয়েছিলাম, আমি ধীরে ধীরে বললাম। তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি অতলান্তিসের ধ্বংসাবশেষ দেখে এসেছি। অভিজিৎ অবাক হয়ে আমার দিকে তাকাল। কি বলছো তুমি? অতলান্তিস? সেটা তো একটা কাল্পনিক দ্বীপ। না, সেটা সত্যি। আমি প্রমাণ এনেছি। আমি পকেট থেকে ক্রিস্টালটা বের করলাম। ক্রিস্টালের নীল আলো এখনও ঝিকমিক করছে। অভিজিৎ এক দৃষ্টে তাকিয়ে রইল ক্রিস্টালের দিকে। এটা কি? অতলান্তিসের ক্রিস্টাল। এর ভেতরে অসীম শক্তি আছে। আমি একজন মহিলার সাথে দেখা করেছি, তার নাম রূপসী। সে এখানে থাকে অতলান্তিসের বংশধরদের সাথে। সে আমাদের সবাইকে দেখতে চায়। অভিজিৎ এবার সত্যিই ভয় পেয়ে গেল। সে আমার কপালে হাত দিয়ে দেখল জ্বর আছে কিনা। তুমি ঠিক আছো তো? মনে হয় কোথাও পড়ে গিয়েছিলে, মাথায় আঘাত পেয়েছ। আমি হতাশ হলাম। ঠিক যেমন ভেবেছিলাম, সে বিশ্বাস করছে না। কিন্তু ক্রিস্টাল তো সেও দেখতে পাচ্ছে। অভিজিৎ, এই ক্রিস্টাল দেখো, আমি জোর দিয়ে বললাম। এটা সাধারণ পাথর নয়। দেখো কেমন আলো বের হচ্ছে এর ভেতর থেকে। এটা কোথায় পাওয়া যায়? আমি তোমাকে সব দেখাব। কাল আমরা সবাই সেই জায়গায় যাব। অভিজিৎ ক্রিস্টালটা হাতে নিয়ে দেখল। তারও অবাক হওয়ার পালা। ক্রিস্টালটা হাতে নিতেই তার শরীরেও সেই অদ্ভুত অনুভূতি হল। আমি তার মুখে দেখলাম সে অনুভব করেছে। এটা কি? সে অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি তোমাকে বললাম, এটা অতলান্তিসের ক্রিস্টাল। এর ভেতরে শক্তি আছে। এখন তুমি বিশ্বাস করছ? অভিজিৎ এখনও সন্দিহান, কিন্তু ক্রিস্টালের প্রভাব তাকেও বিচলিত করেছে। আমি জানি না কি বিশ্বাস করব।
কিন্তু এটা অদ্ভুত। তুমি কোথায় পেলে এটা? আমি তোমাকে বললাম, রূপসী নামের একজন মহিলা আমাকে দিয়েছে। সে এখানে থাকে, পাহাড়ের গভীরে। কাল আমরা সেখানে যাব, সবাই মিলে গিয়ে। এ সময় ঘরের দরজা খুলে গেল। সৌরভ আর রিয়া বেরিয়ে এলো। তাদের চোখে ঘুম জড়ানো। মা, তুমি কোথায় ছিলে? রিয়া জিজ্ঞেস করল। আর তোমার হাতে ওটা কি? সৌরভ জিজ্ঞেস করল, ক্রিস্টালের দিকে আঙুল দেখিয়ে। আমি তাদের দিকে তাকালাম। কি বলবো ওদের? সত্যি নাকি মিথ্যা? কিন্তু রূপসী তো বলেছে ওরাও বিশেষ। ওদের রক্তেও অতলান্তিসের জিন আছে। এটা একটা বিশেষ পাথর, আমি বললাম। কাল আমরা একটা অদ্ভুত জায়গায় যাব। সেখানে তোমরা আরও অনেক বিশেষ জিনিস দেখতে পাবে গু। বাচ্চারা উৎসাহিত হয়ে উঠল। তারা ক্রিস্টাল দেখতে চাইল। আমি ওদের হাতে ক্রিস্টালটা দিলাম। ওদের শরীরেও একই প্রতিক্রিয়া হল। ওরা চমকে উঠল। মা, এটা কি? রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল। তোমাদেরও অনুভূতি হল? আমি জিজ্ঞেস করলাম। দুজনেই মাথা নাড়ল। ওদের চোখে বিস্ময়। অভিজিৎ এখন আরও অবাক। এটা কি ঘটছে? এই ক্রিস্টাল কি? আমি তোমাদের সব বলবো, আমি বললাম। কিন্তু এখন আমরা ঘুমোই। কাল সকালে আমরা সেই জায়গায় যাব। তখন তোমরা নিজের চোখে দেখতে পাবে গি। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছিল, এসব কি সত্যি? নাকি কোনো স্বপ্ন? কিন্তু আমার পাশে ক্রিস্টাল ছিল। সেটা প্রমাণ করছিল সব সত্যি। সকাল হতেই আমরা তৈরি হয়ে নিলাম। অভিজিৎ এখনও পুরোপুরি বিশ্বাস করছে না, কিন্তু ক্রিস্টালের প্রভাব তাকেও নাড়িয়ে দিয়েছে। বাচ্চারা উত্তেজিত। তারা দ্রুত তৈরি হল। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আমি তাদের সেই পুরনো বাড়ির দিকে নিয়ে গেলাম। রাস্তায় আমি তাদের বললাম, আমি কিভাবে অদ্ভুত আলো দেখে সেখানে গিয়েছিলাম, কিভাবে রূপসীর সাথে দেখা হয়েছিল, কিভাবে সে আমাকে মন্দিরে নিয়ে গিয়েছিল। এসব কি সত্যি? অভিজিৎ জিজ্ঞেস করল। তুমি নিজেই দেখতে পাবে, আমি বললাম। আমরা যখন সেই বাড়ির কাছে পৌঁছালাম, বাড়িটা ঠিক আগের মতোই ছিল। দরজা খোলা। আমরা ভেতরে ঢুকলাম। টেবিলের উপর সেই কেরোসিন ল্যাম্প এখনো জ্বলছে। ডায়েরিটাও সেখানেই আছে। এটাই সেই বাড়ি, আমি বললাম। অভিজিৎ চারপাশে তাকাল। এটা তো একটা পুরনো বাড়ি। এখানে কি আছে যে তুমি এত উত্তেজিত? বাড়ির পেছনে একটা সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গ দিয়ে আমরা মন্দিরে যাব গো। সৌরভ ডায়েরিটা খুলল। মা, এটা কি? ওই ডায়েরিতেই রূপসীর কথা লেখা আছে। আমি ওইটা পড়েই জানতে পেরেছিলাম তার কথা গু। আমরা বাড়ির পেছনে গেলাম। সেই দরজা, সেই সুড়ঙ্গ সব ঠিক আগের মতোই ছিল। আমরা সুড়ঙ্গে ঢুকলাম। সুড়ঙ্গের দেয়ালে সেই চিত্রগুলো দেখে বাচ্চারা অবাক। এসব কবে আঁকা হয়েছিল? সৌরভ জিজ্ঞেস করল। হাজার হাজার বছর আগে, আমি বললাম। আমরা সুড়ঙ্গ পেরিয়ে সেই মন্দিরে পৌঁছালাম। দরজা খোলা। ভেতরে ঢুকে দেখি রূপসী দাঁড়িয়ে আছে। সে আমাদের দেখে হাসল। তোমরা এসেছ, আমি জানতাম তোমরা আসবে গু। অভিজিৎ অবাক হয়ে তাকিয়ে রইল রূপসীর দিকে। বাচ্চারাও। তারা বুঝতে পারছিল না কি ঘটছে। তুমিই রূপসী? অভিজিৎ জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি রূপসী। আমি জানি তোমরা অনেক প্রশ্ন করতে চাও। আমি সব উত্তর দেব। কিন্তু তার আগে আমি তোমাদের আরও কিছু দেখাতে চাই। রূপসী আমাদের সেই গুহায় নিয়ে গেল, যেখানে সেই নীল আলোর পুকুর। পুকুর দেখে সবাই অবাক। এটা কি? সৌরভ জিজ্ঞেস করল। এটা অতলান্তিকের আলো, রূপসী বলল। এই আলো অসীম শক্তির উৎস। রূপসী আমাদের আরও গভীরে নিয়ে গেল। সেখানে আরও কিছু লোক ছিল। তারাও রূপসীর মতো দীর্ঘকাল ধরে এখানে থাকছে। তারা অতলান্তিসের বংশধর। সেখানে আমরা আরও অনেক অদ্ভুত জিনিস দেখলাম। অতলান্তিসের প্রযুক্তি, তাদের জীবনযাপন, তাদের ইতিহাস, সব কিছু। রূপসী আমাদের বলল, তোমরা বিশেষ। তোমাদের রক্তে অতলান্তিসের জিন আছে। তোমরা এই শক্তি ব্যবহার করতে পারো। কিন্তু এটা একটা বড় দায়িত্ব। এই শক্তি ব্যবহার করতে হবে মানবজাতির কল্যাণে গু। আমরা সেখানে কয়েকদিন থাকলাম। অতলান্তিসের বংশধরদের কাছ থেকে অনেক কিছু শিখলাম। তারা আমাদের শেখালো কিভাবে নীল আলোর শক্তি ব্যবহার করতে হয়, কিভাবে মনের শক্তি বাড়াতে হয়, কিভাবে দূরদর্শন করতে হয়। বাচ্চারা সবচেয়ে দ্রুত শিখল।
তাদের মধ্যে অতলান্তিসের জিন সবচেয়ে শক্তিশালী। তারা শিখল কিভাবে মনের শক্তিতে জিনিস নাড়াতে হয়, কিভাবে দূরের ভাবনা পড়তে হয়। অভিজিৎ ধীরে ধীরে শিখল। প্রথমে সে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু যখন সে নিজের চোখে দেখল, তখন সে বিশ্বাস করল। আমিও শিখলাম। আমি শিখলাম কিভাবে নীল আলোর শক্তি ব্যবহার করে রোগ নিরাময় করতে হয়, কিভাবে মনের শক্তিতে অন্যদের সাহায্য করতে হয়। কয়েকদিন পর রূপসী বলল, এবার তোমাদের ফিরে যেতে হবে। তোমাদের কাজ আছে গি। কি কাজ? আমি জিজ্ঞেস করলাম। তোমরা মানবজাতিকে প্রস্তুত করবে। ধীরে ধীরে তাদের বলবে অতলান্তিসের কথা। তাদের শেখাবে কিভাবে শক্তি ব্যবহার করতে হয়। সময় এসেছে পৃথিবীকে নতুন করে গড়ে তোলার। আমরা বুঝলাম আমাদের উপর একটা বড় দায়িত্ব এসেছে। আমরা প্রতিজ্ঞা করলাম আমরা সেই দায়িত্ব পালন করব। রূপসী আমাদের প্রত্যেককে একটা করে ক্রিস্টাল দিল। এই ক্রিস্টাল তোমাদের সাথে থাকবে। যখনই তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে চাইবে, এই ক্রিস্টালের মাধ্যমে করতে পারবে। আমরা ক্রিস্টাল নিয়ে দার্জিলিং ছেড়ে চলে এলাম। ফিরে এসে আমরা আমাদের জীবন নতুন করে শুরু করলাম। আমরা ধীরে ধীরে মানুষকে অতলান্তিসের কথা বলতে শুরু করলাম। কেউ বিশ্বাস করল, কেউ করল না। কিন্তু যারা বিশ্বাস করল, তাদের আমরা শিখাতে লাগলাম কিভাবে নীল আলোর শক্তি ব্যবহার করতে হয়। ধীরে ধীরে একটা গোষ্ঠী তৈরি হল। তারা অতলান্তিসের বংশধরদের সাথে যোগাযোগ করতে শিখল। তারা শিখল কিভাবে পৃথিবীকে নতুন করে গড়ে তুলতে হয়। আজ 1 বছর পর আমরা অনেক দূর এগিয়েছি। আমাদের ছেলে সৌরভ আর মেয়ে রিয়া এখন অনেক শক্তিশালী হয়েছে। তারা অনেক লোককে শিখিয়েছে কিভাবে নীল আলোর শক্তি ব্যবহার করতে হয়। অভিজিতে তুমি? মেয়েটি হাসল। আমি রূপসী। তুমি আমার ডায়েরি পড়েছ, তাই না? তুমি জানতে চাও আমি কোথায় ছিলাম এতদিন? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। এই মেয়েটিই সেই রূপসী, যার কথা ডায়েরিতে লেখা ছিল। কিন্তু সে তো বহু বছর আগে অদৃশ্য হয়েছিল। এখনও দেখতে অত কম বয়সী কেন? তুমি কিভাবে? মানে তুমি কি সেই রূপসী যিনি এখানকার স্কুলে পড়াতেন? হ্যাঁ, আমি সেই রূপসী। আমি জানি তুমি আশ্চর্য হচ্ছ, কিন্তু এর উত্তর তুমি পাবে। আমার সাথে এসো। রূপসী আমাকে বাড়ির পেছনে নিয়ে গেল। সেখানে একটা দরজা। দরজা খুলে দেখি একটা সুড়ঙ্গ। সুড়ঙ্গ দিয়ে কোথায় যাওয়া যায়? ভয় পেও না, রূপসী বলল। এই সুড়ঙ্গ দিয়ে আমরা সেই মন্দিরে যাব যার কথা ডায়েরিতে লিখেছি। আমার সাথে এসো, আমি তোমাকে সব দেখাবো। আমি দ্বিধায় পড়লাম। এই অচেনা মেয়েটির সাথে যাওয়া কি ঠিক হবে? কিন্তু আমার মনে একটা অদ্ভুত আকর্ষণ কাজ করছিল। আমি জানতে চাইছিলাম কি সেই রহস্য। আমি রূপসীর সাথে সুড়ঙ্গে ঢুকলাম। সুড়ঙ্গটা বেশ লম্বা। রূপসীর হাতে একটা মশাল ছিল। তার আলো আমরা পথ দেখতে পাচ্ছিলাম। সুড়ঙ্গের দেয়ালে অনেক চিত্র আঁকা। প্রাচীন মানুষদের জীবনযাপন, শিকার করা, উৎসব করা, নানা রকমের দৃশ্য। এই সুড়ঙ্গকে খনন করেছে? আমি জিজ্ঞেস করলাম। অনেক বছর আগে এই অঞ্চলে এক গোষ্ঠী বাস করত। তারা প্রকৃতি পূজারী ছিল। তারাই এই সুড়ঙ্গ খনন করেছিল। তাদের উপাসনালয় ছিল সেই মন্দির যেখানে আমরা যাচ্ছি। আমরা হাঁটতে লাগলাম। কতক্ষণ হাঁটলাম, সময়ের হিসাব হারিয়ে ফেললাম। শেষে সুড়ঙ্গের শেষে পৌঁছালাম। সেখানে একটা বড় দরজা। দরজার গায়ে অনেক চিত্র খোদাই করা। রূপসী দরজা খুলল। আমরা ভেতরে ঢুকলাম। একটা বিশাল হোল ঘর। হোলের মাঝখানে একটা মূর্তি। চারপাশে মশাল জ্বলছে। এটাই সেই মন্দির, রূপসী বলল। এখানে আমি একটা রহস্য আবিষ্কার করেছি। এর জন্যই আমাকে লুকিয়ে থাকতে হয়েছে। কি সেই রহস্য? এই মন্দিরের নিচে একটা গুহা আছে। সেই গুহায় আছে প্রাচীন অতলান্তিক সভ্যতার ধ্বংসাবশেষ। অতলান্তিক? সেই কিংবদন্তির হারিয়ে যাওয়া সভ্যতা? হ্যাঁ, সেটাই। মানুষ মনে করে অতলান্তিক একটা কাল্পনিক গল্প। কিন্তু আসলে তা নয়। অতলান্তিক সত্যিই ছিল। আর তাদের একটা অংশ এখানে ছিল, এই হিমালয়ের গভীরে। আমি অবাক হয়ে শুনছিলাম। এ কি অবিশ্বাস্য কথা! চলো আমি তোমাকে দেখাই, রূপসী বলল। সে মন্দিরের মেঝেতে একটা পাথর সরাল। নিচে সিঁড়ি। আমরা সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। নিচে গিয়ে দেখি একটা বিশাল গুহা। গুহার মাঝখানে একটা পুকুরের মতো। পুকুরের জল নীল আলো জ্বলজ্বল করছে।
এটা কি? আমি জিজ্ঞেস করলাম। এটা অতলান্তিকের আলো, রূপসী বলল। এই আলো তাদের শক্তির উৎস ছিল। এর মাধ্যমে তারা অসম্ভবকে সম্ভব করতে পারত। জলের নিচে আছে তাদের প্রযুক্তি। কোটি বছরের পুরনো প্রযুক্তি, যা আজকের মানুষের প্রযুক্তিকেও হার মানায়। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এ কি অবিশ্বাস্য! কিন্তু তুমি কিভাবে এই জায়গা খুঁজে পেলে? 10 বছর আগে আমি এখানে শিক্ষকতা করতে এসেছিলাম। একদিন পাহাড়ে বেড়াতে গিয়ে হারিয়ে গেলাম। সেই রাতে এক অদ্ভুত আলো দেখতে পেলাম, ঠিক যেমন তুমি দেখেছিলে। সেই আলো অনুসরণ করে এই বাড়িতে এসেছিলাম। তারপর এখানে মন্দির আবিষ্কার করি। কিন্তু তুমি লুকিয়ে আছো কেন? সবাইকে বললে তো ভালো হতো। এটা বিজ্ঞানের জন্য বড় আবিষ্কার। তাই তো ভেবেছিলাম আমিও, রূপসী বলল। তার মুখ গম্ভীর হয়ে গেল। কিন্তু যখন এই আবিষ্কারের কথা আমার সহকর্মীদের বললাম, তখন তারা আমাকে পাগল ভাবল। একজন তো বলল আমাকে পাগলা গার্ডে পাঠাবে। তাই আমি লুকিয়ে পড়লাম। এখন আমি এখানেই থাকি। এই আলোর শক্তিতে আমার শরীর বয়সহীন হয়ে গেছে। আমি এখনও সেই একই বয়সের, যখন এখানে এসেছিলাম।